আমি কিভাবে ভোট করেছি সেটা মুর্শিদাবাদের মানুষ জানে, ভোটাররা জানে। অধীর চৌধুরীও ভাবতে পারেননি যে 2024 সালে লোকসভা ভোটে তিনি পরাজয়ের মুখ দেখবেন। তার আত্মবিশ্বাস অটুট ছিল, কিন্তু আমি রাজনৈতিকভাবে এমন কৌশল অবলম্বন করেছিলাম যে অধীর চৌধুরী হেরে গিয়েছেন। হিন্দু মুসলিম গেম খেলে অধীরকে কিভাবে ইউসুফ হারালেন, গোপন স্ট্র্যাটেজি ফাঁস করে দিলেন হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, আমি কিভাবে ভোট করেছি সেটা মুর্শিদাবাদের মানুষ জানে, ভোটাররাও জানে। অধীর চৌধুরীও ভাবতে পারেননি যে 2024 সালে লোকসভা ভোটে তিনি পরাজয়ের মুখ দেখবেন। তার আত্মবিশ্বাস অটুট ছিল, কিন্তু আমি রাজনৈতিকভাবে এমন কৌশল অবলম্বন করেছিলাম যে অধীর চৌধুরী যদি ইভিএম মেশিনে নাম পায়, তাহলে যে কোনো হিন্দু ভোট দিতে গেলে 80টা হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিয়ে দেবে। আমি সেই জন্য তখন নিজের রিস্কে যোগী আদিত্যনাথ যেভাবে আমাদের এখানে এসে আমাদের সম্প্রদায়কে আক্রমণ করেছিলেন, আমিও তার পাল্টা 24 ঘন্টার মধ্যে রাজনৈতিক কৌশল অবলম্বন করে বিজেপি কর্মী বা হিন্দু কমিউনিটিকে আক্রমণ করে শুধুমাত্র ভোটের স্বার্থে, ইউসুফ পাঠানকে জেতানোর স্বার্থে যে কথা বলেছিলাম, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছিল। কি বলছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, শুনবো। আমাদের রাজ্য নেতৃত্ব গুজরাট থেকে খেলোয়াড়কে নিয়ে এসে দিল। প্রথমে আমি ক্ষোভ দেখিয়েছিলাম, ভোট করব না বলেছিলাম। পরে আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা আমাকে ডাকলো 19শে মার্চ 2024। সেখানে বলল, দল প্রার্থী করেছে, দলের তুমি বিধায়ক, তোমাকে ভোট করতে হবে। আমি কিভাবে ভোট করেছি মুর্শিদাবাদের মানুষ জানে, আমজনতা জানে, ভোটাররা জানে, অধীর চৌধুরীও ভালো করে জানে। সে কোনো দিন ভাবতে পারেনি 2024 সালের লোকসভা ভোটে সে পরাজয়ের মুখ দেখবে। তার আত্মবিশ্বাস অটুট ছিল যে সে জিতবে। কিন্তু আমি রাজনৈতিকভাবে এমন কৌশল অবলম্বন করেছিলাম যে অধীর চৌধুরীর যদি ইভিএম মেশিনে নাম পায়, তাহলে যে কোনো হিন্দু, 100টা হিন্দু ভোট দিতে গেলে 80টা হিন্দু অধীর চৌধুরীকে ভোট দিয়ে দেবে। তো আমি সেই জন্য সেই সময় নিজের রিস্ক নিয়ে আমাদের সম্প্রদায়কে, যেমন যোগী আদিত্যনাথ শক্তিপুরে এসে আমাদেরকে অ্যাটাক করেছিল, আমিও তার পাল্টা 24 ঘন্টার মধ্যে 30শে এপ্রিল 2024 যোগী আদিত্যনাথ শক্তিপুর প্রতাপ সংঘ মাঠে দাঁড়িয়ে আমাদেরকে যেমন অনেক বাজেভাবে অ্যাটাক করেছিল, আমিও আমার রাজনৈতিক কৌশল হিসাবে তখন বিজেপির কর্মীদের বা হিন্দু কমিউনিটিকে অ্যাটাক করে শুধুমাত্র ভোটের স্বার্থে, ইউসুফ পাঠানকে জিতানোর স্বার্থে যে কথা বলেছিলাম, তার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছিল। অথচ সেই ইউসুফ পাঠান এখন বলছে যে এটা কারো একার ক্রেডিট না, আমি প্রতীক নিয়ে লড়াই করতে এসেছি, জিতেছি, উন্নয়ন নিয়ে জিতেছি। তো খুব ভালো কথা। এসব কথার জবাব আমি ওকে, যদি ভোটে লড়তে আসে, তখন পৃথিবীতে আমি যদি বেঁচে থাকি, তাহলে এই ইউসুফ পাঠানের এই কথার জবাব আমি 2029-এ নিশ্চয়ই দেব। আমি বেঁচে থাকলে দেব। একই সঙ্গে ইউসুফ পাঠানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি বলেন, ইউসুফ পাঠান 16 মাস হয়ে গেছে, উনি আমাদের এমপি, উনি উন্নয়নের খাতে 5 কোটি টাকা পেয়েছেন। একটা বিধানসভায় 70 লাখ টাকা ফান্ড পাওয়ার কথা, আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেননি, কোনো মিটিং করেননি। ভরতপুর বিধানসভা সাংসদের কাছ থেকে কোনো কানাকড়ি পাইনি। আমরা ভোটারদের কাছে কি জবাব দেব? ওটা তো সাংসদের নিজের টাকা নয়। কি বলছেন এই বিষয়ে হুমায়ুন কবির, শুনবো। ইউসুফ পাঠান 16 মাস হয়ে গেছে এমপি, তাহলে 5 কোটি তো অবশ্যই পেয়েছে। মানে 4ঠা জুন থেকে 4ঠা জুন 1 বছর, 4ঠা জুন 2024 থেকে 4ঠা জুন 2025 1 বছরে তো নিশ্চয়ই 5 কোটি পেয়েছে। একটা বিধানসভায় 70 লাখ টাকা করে ডেভেলপমেন্টের ফান্ড পাওয়ার কথা। আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো আলোচনা করেনি, কোনো মিটিং করেনি। আমার ভরতপুর বিধানসভায় কানাকড়ি এমপির ফ্ল্যাটস থেকে আমরা পাইনি। তা আমরা ভোটারদের কাছে কী জবাব দেব? আমরা যে উন্নয়নগুলো করব, তাহলে এমপি যদি আমাদের সঙ্গে বসে, এমপির তো এটা নিজস্ব টাকা না, এটা তো সরকার এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপিদের বছরে 5 কোটি টাকা ডেভেলপমেন্টের জন্য দেয়। তাহলে আজ পর্যন্ত আমার ভরতপুর বিধানসভার আমি বিধায়ক, আমি যখন অধীর চৌধুরীর এমপি ল্যাটসের চেয়ারম্যান ছিলাম, ওই 99 থেকে টানা 2012 সালের
16 নভেম্বর পর্যন্ত ছিলাম। যখন আমি 16 নভেম্বর কংগ্রেস ছাড়লাম, সমস্ত কিছু ছেড়ে দিলাম, তখন ওই এমপি লার্ডশিপ চেয়ারম্যান পদও রিজাইন দিয়েছিলাম এবং 20 নভেম্বর আমি বিধানসভার সদস্য কংগ্রেসের, সেটাও রিজাইন করেছিলাম। হুমায়ুন কবির আরও বলেন, এখনো সময় আছে। তৃণমূল দলে এমন হয়ে গিয়েছে, দলের সবাই নেতা, সবাই সবাইকে বুঝে নিতে চায়, সবাই সবাইকে দেখে নিতে চায়, সবাই সবাইকে পাঙ্গা নিতে চায়। কি বলছেন হুমায়ুন কবির, শুনবো সেটাও। আমি একটা কথা আপনাদের ওপেন বলতে পারি এই চ্যানেল এবং মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূলের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তৃণমূলের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি রাজ্য নেতৃত্ব সঠিকভাবে হস্তক্ষেপ করে না মেটায়, তাহলে 2021-এর যে রেজাল্ট হয়েছিল, 22-এর মধ্যে 2টো মুর্শিদাবাদ আর বহরমপুর বিজেপি, বাকি 20টা সিট তৃণমূলের ঝুলিতে গেছিল। বর্তমান যা পরিস্থিতি চলছে, শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে আর পরস্পরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি, নিচের স্তরের কর্মীদের মধ্যে লড়ি দেওয়া মানসিকতা, বিভিন্ন থানায়, বিভিন্ন ব্লকে তৃণমূলের শত্রু, তৃণমূলের সঙ্গে লড়ছে। এই পরিস্থিতি যদি বজায় থাকে, তাহলে নিশ্চিত থাকেন যে আগামী 26-এর বিধানসভায় ওই 20টা 10-এ নেমে আসবে। আমি জোর দিয়ে বলছি, এখনও সময় আছে, কারণ আমরা দীর্ঘ 30 বছর রাজনীতি করেছি, কংগ্রেস করেছি, সিপিএম সরকারে ছিল, জ্যোতিবাবু বুদ্ধবাবুরা সরকার ছিল, তাদের পুলিশ ছিল, ওসি ছিল, আইসি ছিল, এসপি ছিল, ডিএম ছিল, তারা তাদের কাজ করতো। আমরা পার্টি যারা করতাম, পার্টির লিডারদের মধ্যে একটা সমন্বয় বা আন্তরিকতা ছিল। তৃণমূল দলে মুর্শিদাবাদ জেলায় এমন হয়ে গেছে, সবাই নেতা, কাউকে শ্রোতা ভাবে না, সবাই নেতা। আপনি নিচে যদি 500 লোক থাকে, 50টা লোকের ডায়াস হুড়োহুড়ি করে, আর সবাই সবাইকে বুঝে নিতে চাই, সবাই সবাইকে দেখে নিতে চাই, সবাই সবাইকে পাঙ্গা নিতে চাই। এই পরিস্থিতি আমি আমার 43 বছর রাজনীতিতে এই 1 বছর ধরে যা দেখছি, 2023-এর পঞ্চায়েত পর থেকে 24-এর লোকসভা আমরা উতরে দিয়েছি, আমরা সবাই সহযোগিতা পেয়েছি। 3টে এমপি তৃণমূলের ঝুলিতে গেছে। সবাই জানে যে অধীর চৌধুরী 5বারের এমপি, তাকেও হারানো সম্ভব হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।